সাদেক এগ্রোর কোটি টাকার নিষিদ্ধ গরুর ক্রেতা মেয়র আতিকের ভাতিজা। কোরবানির জন্য কেনা হলেও দেয়া হয়নি জবাই। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসানো লজ্জার, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা বিএনপির, শুধু আমলাদের দিকেই আঙ্গুল না তোলার আহ্বান কাদেরের। আনার হত্যার 2 আসামিকে খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে তল্লাশি। এবং অল্প বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী, স্থায়ী সমাধানের পরামর্শ নগরবিদদের। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শিকা আজিজ। সাদেক এগ্রোর কোটি টাকার সেই নিষিদ্ধ গরুর ক্রেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা শাকের আহমেদ। তিনি ইসলাম গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। তবে 1 কোটি টাকা দিয়ে কিনলেও গরুটি এবছর কোরবানি দেয়া হয়নি বলে নিশ্চিত করেছে সাদেক এগ্রো। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে এমন তথ্য। এম এ আজিমের বিশেষ রিপোর্ট। ব্রাহ্মা জাতের গরুকে বংশমর্যাদা সম্পন্ন গরু উল্লেখ করে এবারের কোরবানির ঈদে আলোচনায় আসে সাদেক এগ্রো। নিষিদ্ধ জাতের গরুটি কোটি টাকায় বিক্রির বিষয়টি নিশ্চিত করেন ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত সাদেক এগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি, এটাই কারণ। এটার ওজন কত কিংবা এটার মাংস আসলে খেতে কেমন, এইটার জন্য না। কে সেই কোটি টাকার গরুর ক্রেতা তা আড়ালেই ছিল এতদিন। তবে দেশ টিভির হাতে আসা এক ভিডিওতে দেখা যায় গরুটির ক্রেতা শাকের নামের এ ব্যক্তি। সাদেক এগ্রো মালিক ইমরান তাকে গরুটি বুঝিয়ে দিচ্ছেন এবং তার মঙ্গল কামনা করছেন। সোল্ড টু আমাদের বিলাভেড শাকের ভাই। শাকের ভাই এইবার পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। সবাই শাকের ভাই হজ কবুল হওয়ার দোয়া করবেন। কোটি টাকায় নিষিদ্ধ গরু কেনা শাকের আহমেদের আয়ের উৎস কি জানতে মাঠে নামে দেশ টিভি টিম। ইসলাম গ্রুপের গুলশান অফিস থেকে নিশ্চিত হওয়া যায় তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সবগুলো গার্মেন্টস উনি দেখাশোনা করেন। ওই যে 2 ভাই, শারিয়া আহমেদ আর শাকের আহমেদ। এ প্রতিষ্ঠানে সম্পৃক্ত ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। শাকের তার ভাতিজা। ইসলাম গ্রুপ মেয়র আতিকের পারিবারিক প্রতিষ্ঠান। মেয়র সে আসলে কতটুকু দেখাশোনা করেন? আতিক স্যারের গার্মেন্টসটার ব্যবসাটা ভিন্ন, গরু একটা। আতিক স্যারের ব্যবসাটা লোকজন সব বনাইতে বসেন। বাড়িধারায় আছে শাকেরের আরেকটি অফিস ও আলিশান বাড়ি। তবে হজে থাকায় বক্তব্য মেলেনি তার। দেশের বাইরে গেছে কতদিন? দেশের ইতিহাসে কোটি টাকায় একটি গরু কেনা প্রথম ব্যক্তি শাকের আহমেদ। 1300 কেজির গরুটির দাম কোটি টাকা হলে 1 কেজি মাংসের দাম পড়ে 7,500 টাকা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসানো জাতির জন্য বড় লজ্জার। বলেন, 15 আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং একের পর এক কু করে সশস্ত্র বাহিনীর দক্ষ কর্মকর্তাদের হত্যা করেছে। বুধবার এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন তিনি। এ সময় কারো সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন সরকার প্রধান। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এসএসএফ এর কর্মকাণ্ডের প্রশংসা করে আরও দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সকলের জন্য আমরা কাজ করেছি, সকলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। তারপরেও অন্তত যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে সেদিকে লক্ষ্য রেখেই তাদের জন্য সেই ধরনের গাড়ি থেকে শুরু করে আধুনিক সরঞ্জামাদি যা যা দরকার
সবই কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার, তবে আঘাত এলে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো ভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা, আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে স্বাধীনতা বিরোধীদের দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে জাতিকে কলঙ্কিত করা হয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল তারা একের পর এক কু করে সেনা ও বিমান বাহিনীর অফিসারদের হত্যা করে। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করলাম, সে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় বসানো হলো, আর যারা বিজয় অর্জন করলো তাদেরকে হত্যা এবং অবহেলা, এটাই হচ্ছে জাতির জন্য সব থেকে দুর্ভাগ্য। 15ই আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল, দেশকে আর তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি, বরং একের পর এক কু হয়েছে। এই সেনাবাহিনীরই হাজার হাজার অফিসার সৈনিক নির্বিচারে তাদের হত্যা করা হয়েছে। বিমান বাহিনী তো প্রায় খালি হয়ে গিয়েছিল, অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছিল। প্রতিনিয়ত এই সংঘাত, অনিশ্চয়তা, প্রতি রাতে কারফিউ, এই ছিল বাংলাদেশের অবস্থা। ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনোদিন রাষ্ট্র ক্ষমতার চিন্তা করেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন টেকসই হয়েছে। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে 29 জুন ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এছাড়া 1 জুলাই সব মহানগর এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশ করবে। নয়াপল্টনে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়া সুস্থ হয়ে সামনে এলে সরকার টিকে থাকতে পারবে না জেনেই উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করছে। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জা লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে তার জীবনহানির শঙ্কা জানান তিনি। অবিলম্বে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা দাবি করে মহাসচিব বলেন, আদালতের দোহাই দিয়ে সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলা সাজিয়ে তাকে আদালত থেকে সেটাকে বৃদ্ধি করে 5 বছর থেকে 10 বছর করে দেওয়া, এটা করা হয়েছে একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে, চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। তাই নয়, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে, আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে গেছে। খালেদা জিয়া ক্ষমতাসীনদের প্রতিহিংসার শিকার, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন সামনে এলে টিকে থাকতে পারবে না ক্ষমতাসীনরা। বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। দলীয় প্রধানের মুক্তির দাবিতে 29 জুলাই নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এছাড়া 1 জুলাই সব মহানগর এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণাও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির বিষয়ে শুধু আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিকদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি সব সেক্টরে আছে স্বীকার করে এর বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সও জানান তিনি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত সহজ করতে বিআরটিসি শাটল বাস সার্ভিস উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বিদেশ ফেরত যাত্রীদের যাতায়াত ও লাগেজ পরিবহনে শাটল বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনাল থেকে জসিমউদ্দিন রোড বিমানবন্দর রেলওয়ে স্টেশন টার্মিনাল 3 হয়ে চক্রাকারে চলাচল করবে বিশেষ এ বাস।
বুধবার সকালে এ বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে মন্ত্রী বলেন, আমলারাই শুধু নয়, দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকবে সবার ব্যাপারে জিরো টলারেন্স থাকবে সরকার। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে। এ সময় দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান তিনি। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। দুটি বাস দিয়ে শাটল সার্ভিস শুরু হলেও ধীরে ধীরে পরিধি আরও বাড়ানো হবে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। খাগড়াছড়ি ও চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে করে অভিযান চালিয়ে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার আসামি ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করেছে ডিবি। বুধবার বিকেলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে বিভিন্ন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালায় ডিবি পুলিশের একাধিক দল। পরে আসামিদের নিয়ে হেলিকপ্টারে করে রাজধানীতে ফেরে ডিবির দল। পূর্বাচলে নেমে অভিযানের বিস্তারিত সাংবাদিকদের জানান ডিবি প্রধান। কিন্তু নামানো হয়েছে হেলিকপ্টার থেকে, তাদের গামছা দিয়ে তাদের চোখ বাঁধা অবস্থায় কিন্তু তারা নামছে। শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, সেগুলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে, সেখানে তারা গিয়া নাম ধারণ করছে। একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা এনে ঘুম, মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযানে নেমেছে ডিবি পুলিশ। বুধবার দুপুর 12টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে শহরের দুটি পুকুরে তল্লাশি শুরু হয়। তবে বিকেল পর্যন্ত মোবাইল উদ্ধারের কোনো তথ্য জানায়নি পুলিশ। সহকর্মী মেহেদি হাসান সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। এমপি আনার হত্যাকাণ্ডের আলামত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর 3টি মোবাইল ফোন। আদালতে দেয়া জবানবন্দিতে গ্যাসবাবু জানায় ফোন 3টি পুকুরে ফেলে দেওয়ার কথা। পরে মোবাইল ফোন 3টি উদ্ধারের নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার গ্যাসবাবুকে সঙ্গে নিয়ে ফোন 3টি উদ্ধারে ঝিনাইদহে আসেন ডিবির আভিযানিক দল। শহরের পায়রা চত্বর এলাকার পিপিলিকা মার্কেট ও স্টেডিয়ামের পিছনের দুটি পুকুরে ডুবুরি ও জেলেদের নিয়ে শুরু করে অভিযান। নেতৃত্ব দেন ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম, সঙ্গে ছিলেন ডিবি প্রধান হারুন। কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো একটু পরিপক্ক হবে। কয়েক ঘন্টা অভিযানের পরও মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে কিছু জানানো হয়নি ডিবির পক্ষ থেকে। এদিকে অভিযানের খবরে ভিড় জমায় উৎসুক জনতা। স্থানীয়রা জানান নিয়মিত পুকুরে মাছ ধরার জাল ফেলা হয়, তাদের কেউ হয়তো ফোন খুঁজে পেতে পারে। আমি এখানে দেখি প্রত্যেক শুক্রবারেই জেলেরা এখানে জাল টানে, তো এমনি মাছ ধরার উদ্দেশ্যে তারা জাল টানে। তো যদি এখানে থাকতো বা যদি ওখানে ফেলেই থাকে, আমার মনে হয় যে জেলেরা মাছ ধরার জন্য এখানে জাল ফেলে এরাই পেয়ে গেছে। তাদের সাথে কথা বললে বা তাদের কাছে এই ধরনের কোনো মোবাইল তারা পেয়েছিল কিনা, তাহলে আমার মনে হয় এখানকার একটা ক্লু পাওয়া যেতে পারে। তারা অভিযান পরিচালনা করেছেন, অভিযান পরিচালনা করার পরে ওনারা চলে গেলেন। আসলে এখানে আমরা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পারিনি যে আসলে উদ্ধার হলো কি হলো না। অনেকে আসছিল, এসে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলো, প্রায় 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে তারা ডুবুরি নামালো। ডুবুরি নামাইও তারা পাইলো না।
এর আগে মোবাইল ফোন উদ্ধার অভিযানের জন্য মঙ্গলবার ঢাকা থেকে গ্যাসবাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান নরসিংদীতেও স্ত্রীর নামে গড়েছেন অঢেল সম্পত্তি। গেল 15 বছরে লায়লার নামে সম্পদ বেড়েছে কয়েক গুণ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রিসোর্টের নামে দখল করেছেন স্থানীয়দের বহু জমি। রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কিভাবে এসব সম্পদ পেয়েছেন তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সহকর্মী সুমন বর্মনের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ছাগল কাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমানের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে আসেন লাকি। নরসিংদী রায়পুরা উপজেলার মরজালে 30 বিঘা জমির উপর গড়ে তুলেন আলিশান ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। এছাড়া বানিয়েছেন আধুনিক স্থাপত্যের ডুপ্লেক্স বাড়ি। এসব সম্পদের বেশিরভাগই সাধারণ মানুষের জমি দখল করে করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আমার যে পিত্ত সম্পদরা মূলত আমার যদি গভর্নমেন্টের দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্টের হাতে বিচার থাকে, একবারে নিঃশর্তভাবে আমার জমিটা কীভাবে নিয়েছে এটা আমার জানার বিষয়। যদি দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্ট সঠিক থাকে তাহলে আমার জমিনের দাম আছে। আমার জমিটা এসে আমার কাছ থেকে না নিয়ে পুরোটা কীভাবে দখল করে দিচ্ছে। স্থানীয়রা বলছেন খাদ্য কর্মকর্তার মেয়ে লাকি সরকারি কলেজে শিক্ষকতা করলেও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে বিয়ের পরই খুলে যায় ভাগ্য। গত 15 বছরে লাফিয়ে লাফিয়ে বাড়ে তার সম্পদ। একজন প্রভাষক কিংবা একজন প্রফেসরের এত সম্পদ হতে পারে না, এটা আমিও বুঝি, সাধারণ একজন মানুষ বা একটা বাচ্চাও বুঝবে যে এটা সম্ভব না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায় 2023 সালে রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমানের মৃত্যুর পর স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন লাকি। সেই সঙ্গে স্বামী ও স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। লাকির এসব সম্পদের আয়ের উৎস খতিয়ে দেখা দাবি করছেন আওয়ামী লীগের নেতারা। একজন সম্মানিত টিচারের তো এত অঢেল সম্পদ থাকতে পারে না। পার্কের সামনে যে জায়গাগুলো, এই জায়গাগুলো মানুষের কাছ থেকে দখল করে রাখছে। মনে হয় লাকির কাছে এই নরসিংদীর আওয়ামী লীগ জিম্মি, আর এক মতিউরের কাছে মনে হয় সারা বাংলাদেশ জিম্মি। এটা যদি সরকার যুগোপযোগী পদক্ষেপ না নেয়, মানুষ আস্থা হারিয়ে ফেলবে। স্বামী স্ত্রীর এমন কর্মকাণ্ডে জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে লাকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাত্র 30 মিনিটের টানা বৃষ্টির চাপ নিতে পারছে না রাজধানীর 2 সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না নগরবাসীর। 2 সিটির মেয়রই জলাবদ্ধতা নিরসনে নিজেদের সফল দাবি করলেও বাস্তব চিত্র তার উল্টো। নগর পরিকল্পনাবিদরা বলছেন মিথ্যা আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়ে জলাবদ্ধতা নিরসন হবে না, দরকার সঠিক আর স্থায়ী সমাধান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। মাত্র 30 মিনিটের বৃষ্টিতে মিরপুরে জলাবদ্ধতা তৈরি হলে উত্তর সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিমের কোনো সাড়া না পেয়ে নিজেরাই ম্যানহোলের ময়লা পরিষ্কারে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। আসার কথা ছিল, কিন্তু ওনাদেরও আমি কয়েকবার বলে দিছি যে আপনারা সঙ্গে সঙ্গে একটু ড্রেনগুলো পরিষ্কার করে দিবেন, কিন্তু তারা মুখে বই করে না। আমিও পরিষ্কার করছি অনেক দূর পর্যন্ত, অনেকক্ষণ পর্যন্ত পরিষ্কার করতেছি, 1 ঘন্টা ধরিয়া। কাজীপাড়া, শেওড়াপাড়া ও মিরপুর 10 নম্বর এলাকায় বুধবার সকালে 30 মিনিটের বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এমনকি যোগাযোগ খাতে যুক্ত হওয়া মেট্রো রেলের যাত্রীরাও পড়েন সমস্যায়। তো ভালোই আসলাম, কিন্তু এসে তো লাভ হলো না। এসে তো সেই আবার পানির মধ্যেই আটকে গেলাম, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, কোনো রিক্সাই নেই। আমাদের উপর দিয়ে প্রযুক্তি আধুনিক হয়েছে, নিচ দিয়ে হয় নাই। মেনহোল প্রত্যেকটা জ্যাম হওয়ার কারণে অল্প বৃষ্টিতে এই রাস্তা এমন হয়ে গেছে। বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে পানি ওঠে, এটাতে আমরা অনেক দুর্ভোগের ভিতরে আছি। আর ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন নিউ মার্কেট ও মৌচাক এলাকায়ও তৈরি হয়েছে বৃষ্টির জলাবদ্ধতা। বৃষ্টির পানি সড়ক উপচে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও প্রবেশ করে, যা ভোগান্তি বাড়ায় সব এলাকার সাধারণ মানুষের। 10-15 মিনিট বৃষ্টি পড়লেই পানি লোড, আর ড্রেনটা একটাও পরিষ্কার নেই। এই পানি নামতে নামতে আপনার সন্দেহ হয়ে যাবে, ব্যবসা শেষ। বৃষ্টি হইলে পানি উঠা যায়, উঠে পানি, তো কাস্টমার আসেন।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, মেয়রদের আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়ে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, দরকার স্থায়ী সমাধানের। যথাযথ পরিকল্পনা, নেটওয়ার্ক বা মাস্টার প্ল্যান না করে যে কোনো কাজ, খাবলা দিয়ে এখান থেকে ময়লা সরানো, দু একটা খালের কিছু অংশের ময়লা পরিষ্কার করা কখনোই এর স্থায়ী সমাধান নয়। এই স্থায়ী সমাধানের আরেকটি উপযুক্ত সংযুক্ততা হলো কঠিন এবং তরল বর্জ্যকেও এর সাথে ব্যবস্থাপনা যুক্ত করা। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন রাজধানীবাসীরাও। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আইনের শাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, বিচার প্রার্থীদের সুখ দুঃখের কথা বিচার বিভাগকে যেমন চিন্তা করতে হয়, তেমনি রাষ্ট্র সেই চিন্তা করে। বুধবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে এ ন্যায়কুঞ্জ নির্মাণ করে গণপূর্ত বিভাগ। ন্যায়, মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর ন্যায় বিচার কার জন্য? যাদের জন্য ন্যায় বিচার, সেই বিচার প্রার্থী মানুষের সুখ দুঃখের কথা বিচার বিভাগকে যেমন চিন্তা করতে হয়, একই সাথে রাষ্ট্র অবশ্যই তার চিন্তা করে, এবং রাষ্ট্র চিন্তা করে বলেই আজকের এই আমাদের প্রস্তাবে রাষ্ট্রের সরকার যদি থাকেন, তারা সাড়া দিয়ে এই ন্যায়কুঞ্জটি প্রতিষ্ঠিত করেছে। চাহিদার তুলনায় বেশি উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জানান, বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ, আলু ও অন্যান্য পণ্য আমদানিতে ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও চুক্তি হচ্ছে। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি আরও বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। দেশে পেঁয়াজের চাহিদা ২৮ থেকে ৩০ লাখ মেট্রিক টন, বিপরীতে উৎপাদন হয় ৩৫ লাখ টনের বেশি। কিন্তু প্রতি বছরই দেখা দেয় সংকট, বাজারে তৈরি হয় নৈরাজ্য। চাহিদা পূরণে আমদানি করা পেঁয়াজের সিংহভাগই আসে ভারত থেকে, কিন্তু অভ্যন্তরীণ সংকট দেখিয়ে রপ্তানি নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। পরবর্তীতে ৪ মে নিষেধাজ্ঞা তুলে নিলেও ৪০% শুল্ক আরোপ করে ভারত। বিএসআরএফ এর সংলাপে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, পর্যাপ্ত উৎপাদন হলেও যথাযথভাবে সংরক্ষণ করতে না পারায় তৈরি হয় সংকট। তবে এখনও দেশে পেঁয়াজ ও আলুর পর্যাপ্ত মজুদ আছে বলেও জানান তিনি। ভারতের পেঁয়াজের উপরে রপ্তানি নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা রমজান মাসে পেঁয়াজ আনতে সমর্থ হয়েছিলাম। নাসিক থেকে ট্রেনে করে প্রায় ৭ দিন ভোরে তারা পেঁয়াজ পাঠাইছিল, এবং পেঁয়াজের মূল্যটা আমরা কিন্তু সেই সময়ে মোটামুটি একটা যৌক্তিক পর্যায়ে রাখতে সমর্থ হয়েছিলাম। প্রতিমন্ত্রী জানান, পেঁয়াজ, আলু, ডাল সহ বেশ কয়েকটি খাদ্যপণ্য আমদানিতে ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও চুক্তি হচ্ছে। জুলাই মাসেই আমরা চেষ্টা করব সেই চুক্তিটাকে সই করতে, তাহলে মিয়ানমার থেকেও আমরা কিছু জিনিস, পেঁয়াজ, ডাল, যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও কিন্তু আমরা আনতে পারবো। এসব নিত্যপণ্য বাজারে এলে দাম নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।